শিবনিবাসে এখন ভীমা একাদশীর মেলা চলছে। কেউ কেউ আবার ভৈমা একাদশীও বলছেন। তার মেলা চলছে। সেই মেলাতেই এই সমস্ত দোকানগুলো বসেছে। পিতলের জিনিস সব এখানে। এছাড়াও মূর্তিও আছে শিবের। নমস্কার, উড়ান মিতালির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। স্টেশনের একদম কাছেই, মানে হাঁটা পথেই চলে আসা গেল। খুবই ভালো লাগলো দেখে, একটা নতুন ধরনের অভিজ্ঞতা। তবে ওই মুশকিল হচ্ছে, আমি পাটালি গুড় কিছু খেলাম, 2-3 জায়গায় বিক্রি হচ্ছিল না। পাটালি গুড়টা কিন্তু একদমই ভালো না, একদমই ভালো না। আমরা ভালো পাটালি খেয়েছি। আর একজন বললেন যে পাটালি এখানে বিক্রি হয় না, কারণ পাটালির জন্য বিখ্যাত হচ্ছে ওই দেবগ্রাম, তো বেথুয়া ডহরি, দেবগ্রাম। তো আমি বাতকুলা থেকে আমার কাকু কিনে দেয় আর কি, বেথুয়া ডহরি থেকে লোক আসে সত্যিকারেরই, ওগুলো কিনে নিয়ে গেছি। ওই মাঝদিয়া গুড়ের হাটের দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হলাম এখন। আজকে আমি এসেছি মাঝদিয়ায় গুড়ের হাট দেখতে। এই হাটটা বুধ আর রবিবার বসে, আর বেশি দিন বসবে না। এবার যাচ্ছি আমি শিবনিবাস দেখতে। গুড়ের হাট থেকে গুড় কিনেছি আমি, কিন্তু এবার ট্রেন আসতে অনেক দেরি। এই সময়টা আমি শিবনিবাসে চলে আসছি। মাঝদিয়া থেকে এখানে আসতে টোটোতে আমার 20 টাকা নিল। সাধারণত 15 টাকা নেয়। এখন ভীমা একাদশীর মেলা চলছে, সেই জন্য বেশি নিল। এবার আমি এখানে এসে এই চুন্নি নদীর ব্রিজ ধরে পেরোবো। দুটো রাস্তা আছে, অন্য দিক দিয়েও ঘুরে যাওয়া যায়, তাতে ভাড়াটা একটু বেশি লাগবে। তো আমি সামনে যে টোটো পেয়েছি তাতেই উঠে এসেছি। চলুন, চুন্নি নদী পেরোচ্ছি। খুবই ভালো লাগছে দেখতে, আপনারা নিজেরাও বুঝতে পারছেন কত সুন্দর নৌকা দাঁড়ানো রয়েছে এখানে। ও পারটায় যাব, দুদিকেই আমি দেখাচ্ছি। দেখুন, সবুজ, মাঝখান দিয়ে চুন্নি নদী প্রবাহিত হচ্ছে। পরিষ্কার করা হয় না। চুন্নি নদীর কাঠের ব্রিজ পেরিয়ে এলাম, এপারে এসে দেখুন এখানে কিন্তু ঘাটটা আবার বাঁধানো, সিমেন্ট দিয়ে একদম আপনার সিঁড়িও বানানো রয়েছে। সেখান দিয়ে আমি একটু দেখছি। দেখুন, যেদিক দিয়ে আমি এলাম সেই দিকটা দেখুন অপর প্রান্ত থেকে। দারুণ, এখানে এই সমস্ত দৃশ্যগুলো খুবই ভালো লাগে, যেটা আমাদের শহরে দেখা যায় না। আর এই কাঠের ব্রিজ কিন্তু আগে ছিল বাঁশের ব্রিজ। এবার যাব, এখানে পাড়ানি বা ব্রিজ পেরোনোর ভাড়া দিতে হবে। যেহেতু এগুলো মানুষই পেরোয়, মানে আপনার কোনো গাড়ি ঘোড়া এর ওপর দিয়ে আসতে পারে না, স্বাভাবিকভাবেই আমাদেরই এটার ভাড়া দিতে হবে, পাড়ানি। সেটা দেখি কত বলছে। টিকিট কাটছি। হ্যাঁ, টিকিট এখানে লেখা আছে 3 টাকা। এখনকার দিনে ভাবা যায় 2026 সালে 3 টাকা দিয়ে একটা ব্রিজ পেরোচ্ছি। সুন্দর অশ্বত্থ গাছের নিচ দিয়ে ছায়া সুনিবিড় পথে এগিয়ে চলেছি শিবনিবাস মন্দিরের দিকে। রাস্তাটাও খুব ভালো, গাছপালা দিয়ে পরিবেশটাও খুব ভালো। সোজা মন্দিরে যাওয়ার রাস্তার দুপাশেই খাবার দোকানের স্টল। যেহেতু এখন সকালবেলা বা দিনের বেলা, এখন মেলা কিন্তু খোলা নয়, কিন্তু খাবারের দোকানের স্টলগুলো খোলা রয়েছে। পুজো সামগ্রী বিক্রির জিনিসগুলোও খোলা রয়েছে, দোকানগুলো সেগুলোও খোলা রয়েছে। এগুলো সব দেখতেই পাচ্ছেন, খাবারের স্টল বসেছে। বেশ জমজমাট জায়গাটা লাগছে আর কি। দিনের বেলা অনেকেই শিবের মাথায় জল ঢালছে আর কি, সেই জন্য এখানে দেখুন বাদামের দোকান, আর ওদিকে কিন্তু পুজো সামগ্রীর দোকান। চলুন এবার মন্দিরের ভিতরে প্রবেশ করি। রাজা কৃষ্ণচন্দ্রের অবদান, এই মন্দির তিনি এখানেই স্থাপন করেছিলেন। পুরোহিত নিচে দাঁড়িয়ে আছেন, আর যারা পুজো দিতে ইচ্ছুক তারা কিন্তু বাঁ দিকের সিঁড়ি দিয়ে উঠে ঠাকুরের মাথায় জল ঢেলে ডান দিকের সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছেন। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কষ্টি পাথরের শিব। একদম মনে হচ্ছে যেন তেল মাখানো কালো শিবলিঙ্গ, কুচকুচে কালো একদম। যারা পুজো দেবেন না তাদেরকে এই সিঁড়ি দিয়ে উঠতে এখন বারণ করা হচ্ছে, কারণ পূজার্থীদের ভিড় রয়েছে, ভক্তদের ভিড় রয়েছে যারা পুজো দিতে ইচ্ছুক। সেই জন্য চারিদিকটা আমি আপনাদের একবার ঘুরে দেখাচ্ছি ভেতর থেকে। অনেকে সেলফিও তুলে যাচ্ছে। বর্গীদের আক্রমণ থেকে রাজ্যকে বাঁচানোর জন্য রাজা কৃষ্ণচন্দ্র শিবের কাছে প্রার্থনা করেন, এবং স্বপ্নে তিনি শিবকে দেখেন এবং মনে করেন এই শিবকে তিনি কৃষ্ণনগরে নয়, মাঝদিয়ায় প্রতিষ্ঠা করবেন। এই শিবের নাম রাজরাজেশ্বর। কষ্টি পাথরের এই শিব যাতে বর্গীদের দ্বারা
চুরি না হয়, সেই জন্যই তিনি কৃষ্ণনগরের পরিবর্তে এখানে প্রতিষ্ঠা করেন। এখানে সব পুজোর ডালা বিক্রি হচ্ছে। রাজা কৃষ্ণচন্দ্র তার প্রথম পত্নীর জন্য এই রাজরাজেশ্বর শিব মন্দির প্রতিষ্ঠা করেন। এটা তার বাইরের অবয়ব। এইসব দোকানের মাঝখান দিয়েই আমরা যাব দ্বিতীয় বৃহত্তম শিব মন্দিরের পাশেই তার থেকে একটু ছোট সাইজের কষ্টি পাথরের আরেকটি শিবলিঙ্গ। সেটি রাজা কৃষ্ণচন্দ্র তার দ্বিতীয় স্ত্রীর জন্য প্রতিষ্ঠা করেছিলেন, যদিও এই মন্দিরে এখন আর পুজো দেওয়ার চল নেই। এবার যাব রাজরাজেশ্বর শিবের থেকে আকারে একটু ছোট শিব, সেই মন্দিরে, যদিও এই মন্দিরে আর পুজো দেওয়ার চল নেই এখন। এটাতেও কিন্তু দুদিকে সিঁড়ি রয়েছে। আগেরটা ছিল বড়, এটা হচ্ছে তার থেকে একটু ছোট। এখানে বর্তমানে আর পুজো দেওয়ার রীতি নেই। এটা রাজা কৃষ্ণচন্দ্র তার দ্বিতীয় স্ত্রীর জন্য বানিয়েছিলেন। এই দেখুন সেটা। শিবনিবাসে এখন ভীমা একাদশীর মেলা চলছে, কেউ কেউ আবার ভৈমা একাদশীও বলছেন, তার মেলা চলছে। সেই মেলাতেই এই সমস্ত দোকানগুলো বসেছে, পিতলের জিনিস সব এখানে। এছাড়াও শিবলিঙ্গ ও অন্যান্য জিনিসও এখানে আছে। এছাড়া রাম সীতা মন্দিরও আছে, কিন্তু আমি সেখানে আর যেতে পারছি না, কারণ আমার ট্রেন ধরার তাড়া আছে। আমি চূর্ণী নদীর ব্রিজ ক্রস করে এসেছি, এবার ফিরবো অন্য দিকটা দিয়ে। দেখুন কি সুন্দর অশ্বত্থ গাছের নিচে কিন্তু এখানে অনেকগুলো পরপর দোকান রয়েছে, বাজার মতো এই জায়গাটাতে। তো এবার এই জায়গাতে আমি ফেরার চেষ্টা করব, কারণ আমার ট্রেনের টাইম হয়ে আসছে। দেখুন খুবই সুন্দর জায়গাটা। এবার বলছি এখানে আসবেন কি করে। শিয়ালদা থেকে যদি আসেন, শিয়ালদা গেদে লোকাল ধরবেন, তবে ওটা খুব দেরিতে আছে, 2-3 ঘন্টা অন্তর। তো একটা কাজ করতে পারেন, যে কোনো লোকালে রানাঘাট, তারপরে ধরুন শান্তিপুর, কৃষ্ণনগর লোকালে রানাঘাটে চলে আসবেন। সেখান থেকেও আবার কিন্তু রানাঘাট গেদে লোকালও পাওয়া যায়। আমি সেইভাবেই এসছি। কৃষ্ণনগর মাঝদিয়া বাসেও আসতে পারেন। এসে গেছি মাঝদিয়া স্টেশনে, এবার আমি বাড়ি ফিরব। শিবনিবাস ভ্রমণ শেষ করলাম। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।